নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 28শে ফেব্রুয়ারি বুধবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির মহাসচিব হোসাইন ইব্রাহিম তহা ঘাতক ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এবং ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে সহযোগিতা জরুরি। মিয়ানমারের রাখাইন রাজ্যের একটা ছোট শহরে জান্তা বাহিনীর প্রায় 80 জন সেনা নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নিজের শরীরে আগুন দেওয়া কে এই মার্কিন সেনা, জেনে নিন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 31 জন নিহত হয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার দেশের সাথে মিশরের কূটনৈতিক সম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আসন্ন হয়ে পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তাকে অপরিপক্ক বলে নিন্দা জানিয়েছে হামাস। মালদ্বীপের প্রেসিডেন্টের প্রতিশ্রুতি মতো মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছত্তিশগড়ের লোহার খনিতে পাথর চাপা পড়ে মৃত বাংলার 3 জন শ্রমিক। শাহজাহানকে নিয়ে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য, বলেছেন গতকাল রাতেই শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছে রাজ্য পুলিশ। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ইসলামী সম্মেলন সংস্থা ওআইসির মহাসচিব হোসাইন ইব্রাহিম তহা ঘাতক ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওআইসি মুসলিম দেশগুলোর সংস্থা হলেও এখনো পর্যন্ত গাজা ইস্যুতে বড় কোনো ভূমিকা রাখতে পারেনি। প্রভাবশালী অনেক মুসলিম দেশের ভূমিকা নিয়েও বিশ্বব্যাপী প্রশ্ন দেখা দিয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে ওআইসি মহাসচিব বলেছেন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজায় ব্যাপক মাত্রার যুদ্ধাপরাধ এবং গণহত্যার ঝুঁকি বেড়েছে। এই অবস্থায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য সবার মধ্যে সহযোগিতা জোরদার করা জরুরি। এছাড়া হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে ওআইসির প্রতিনিধি গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধের আইনি দিক নিয়ে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন ফিলিস্তিন ইসরায়েলের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টা আন্তর্জাতিক অপরাধ আদালতের আলোচ্য সূচিতে থাকা উচিত। আন্তর্জাতিক বিচার আদালত গত সোমবার ফিলিস্তিন জবরদখলের আইনি প্রভাব সম্পর্কে 1 সপ্তাহের শুনানির সমাপ্তি ঘোষণা করেছে। বিশ্বের 52টা দেশ ওই শুনানিতে নিজেদের বক্তব্য তুলে ধরেছে। এইসব দেশ ইসরায়েলের দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশ এবং ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে সহযোগিতা জরুরি। বাংলাদেশে সফররত ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে তার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এই কথা বলেন। শেখ হাসিনা এই অঞ্চলে দারিদ্র্যই প্রধান শত্রু বলে উল্লেখ করে বলেছেন দারিদ্র্য বিমোচনে সর্বোচ্চ সম্পদ ব্যয় করা হচ্ছে। তিনি ভারতীয় বিমান প্রধানকে আরও বলেছেন যে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে, যেখানে নতুন মানব সম্পদ তৈরি হচ্ছে। বৈঠক শেষে এক সাংবাদিকদের ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম এই কথা বলেছেন। ভারতীয় বিমান বাহিনীর প্রধানমন্ত্রীকে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের ফোর্সেস গোল 2030 সম্পর্কে কথা বলতে গিয়ে বিবেক রাম চৌধুরী বলেছেন যে তারা বাংলাদেশ বিমান বাহিনীর কর্মীদের প্রশিক্ষণে সহযোগিতার পাশাপাশি যৌথ মহড়া করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেছেন বাংলাদেশ বিমান বাহিনীর উন্নতির জন্য তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
মিয়ানমারের রাখাইন রাজ্যের একটা ছোট শহরে জান্তা বাহিনীর প্রায় ৮০ জন সেনা নিহত হয়েছেন। রাখাইনের রামরি দ্বীপে অবস্থিত এই শহরের নামও রামরি। ৩ দিনের লড়াইয়ে এইসব সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাখাইনে আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ের জন্য গত শনিবার রামরিতে নতুন করে সেনা পাঠায় জান্তা সরকার। শনিবার 4টে সামরিক হেলিকপ্টারে করে 120 জন সেনা আসেন রামরিতে। আরাকান আর্মির দাবি, দুদিনে এইসব সেনার 3 ভাগের 2 ভাগ নিহত হয়েছেন। আরাকান আর্মি বলছে গত শনিবার এইসব সেনার প্রায় 60 জন তাদের সঙ্গে লড়াইয়ে নিহত হয়েছেন। এইসব সেনার মরদেহ উদ্ধার করার সময় বিপুল অস্ত্র এবং গোলাবারুদ জব্দ করেছে তারা। বিদ্রোহী আরাকান আর্মি বলছে শনিবারের পর গতকাল সোমবার রামরি দ্বীপ থেকে পিছু হাঁটার সময় তাদের সঙ্গে লড়াই জান্তা বাহিনীর আরও 20 জন সেনা নিহত হয়েছেন। তাদের কাছ থেকেও গোলাবারুদ এবং খাদ্য সামগ্রী জব্দ করা হয়েছে। রামরি শহরে জান্তা বাহিনী এবং বিদ্রোহীদের সশস্ত্র লড়াই শুরু হয় গত ডিসেম্বরের মাঝামাঝি। শহরটাতে জান্তা বাহিনীর অবস্থান লক্ষ্য করে আরাকান আর্মি হামলা করার পর এই লড়াই শুরু হয়। আরাকান আর্মি বলেছে এরপর থেকে শহরটাতে বিদ্রোহীদের অবস্থান নিশানা করে জল, স্থল এবং আকাশপথে বোমা হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। জান্তার হামলায় শহরটার অনেক বাড়িঘর ধসে পড়েছে। এছাড়া শহরের একটা হাসপাতাল এবং বিপণী বিতানও ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নিজের শরীরে আগুন দেওয়া কে এই মার্কিন সেনা, জেনে নিন। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে আমেরিকা যুক্তরাষ্ট্রের সমর্থন মানতে পারেননি মার্কিন বিমান বাহিনীর সদস্য অ্যারন বুসনেল। প্রতিবাদ জানাতে গিয়ে নিজের শরীরে আগুন দেওয়ার মতো চরম পথও বেছে নিয়েছেন তিনি। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে তাকে বাঁচানো যায়নি, তার মৃত্যু হয়েছে। 25 বছর বয়সী অ্যারন মার্কিন বিমান বাহিনীর সদস্য। গত রবিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে নিজের গায়ে আগুন দেওয়ার সময়ও তার পরনে ছিল সামরিক বাহিনীর পোশাক। এই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে তিনি বলছিলেন গাজায় গণহত্যার সঙ্গে নিজেকে আর জড়াতে চান না তিনি। আগুন দেওয়ার পর যখন তার শরীর দাউ দাউ করে জ্বলছিল তখনও চিৎকার করে অ্যারন বলছিলেন যে ফিলিস্তিন মুক্ত করো, ফিলিস্তিনকে মুক্ত করো। এরপরই মাটিতে পড়ে যান তিনি। পরদিন গত সোমবার যখন হাসপাতালে অ্যারনের মৃত্যু হয় তখনও গাজায় চলছে ইসরায়েলের নির্বিচার হামলা। এতে উপত্যকাটাতে এখনো পর্যন্ত নিহত হয়েছেন প্রায় 30,000 ফিলিস্তিনি। অ্যারন বুসনেলের জন্ম যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে। বেড়ে ওঠা ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে। পড়ালেখা করেছেন সেখানকার কেপ কড উপদ্বীপের সরকারি স্কুলে। পরে সাউদার্ন নিউ হ্যাম্পশায়ার ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়েন। কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড গ্লোবাল ক্যাম্পাসেও। 2020 সালের মে মাস থেকে মার্কিন বিমান বাহিনীতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন অ্যারন। এই বাহিনীর 70তম গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান শাখায় একজন সাইবার প্রতিরক্ষা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন তিনি। দায়িত্ব পালন করেছেন বিমান বাহিনীর 531তম ইন্টেলিজেন্স সাপোর্ট স্কোয়াড্রনেও। সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইনে অ্যারন বুসনেল নিজেকে একজন উচ্চাভিলাষী সফটওয়্যার প্রকৌশলী হিসেবে উল্লেখ করতেন। লিখেছেন স্যান অ্যান্টোনিও ভিত্তিক একটা প্রতিষ্ঠানে গত বছর মার্চ থেকে চাকরি করছেন তিনি। আরও লিখেছেন 2020 সালের নভেম্বরে বিমান বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণে সেরা হয়েছিলেন। কোড ব্যবহার করে জটিল সমস্যা সমাধানের প্রতিভা ছিল তাঁর। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 31 জন নিহত হয়েছেন। এতে আরও অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সেতু থেকে একটা বাস নদীতে পড়ে তলিয়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। আজ বুধবার 28 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার মালিতে একটা বাস উল্টে সেতু থেকে নিচে নদীতে পড়ে তলিয়ে যাওয়ায় 31 জন নিহত হয়েছেন। বাসটা মালিয়ান শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগই নদী পার হওয়ার সময় সেতু থেকে উল্টে যায়। অন্তত 10 জন এই ঘটনায় আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ আবার গুরুতর আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বলেছেন চালকের গাড়ি নিয়ন্ত্রণের ব্যর্থতা এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বিকেল 5টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন তার দেশের সাথে মিশরের কূটনৈতিক সম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। সুইজারল্যান্ডের জেনেভা শহরে গতকাল মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার পরিষদের 55তম অধিবেশনের অবকাশে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে হাসান সুকরির সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেছেন। হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা ইরান এবং মিশরের স্বার্থেই প্রয়োজন। তিনি আরও বলেছেন মিশর এবং মধ্যপ্রাচ্যের কল্যাণ
ইরান ছাড়া ইরান আর কিছু চায় না। আমরা মিশরের নিরাপত্তাকে ইরানের নিরাপত্তা বলেই বিবেচনা করি। আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরান এবং মিশর আঞ্চলিক ঘটনাবলিতে বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে যে প্রচেষ্টা চালাচ্ছে তা পুরো মধ্যপ্রাচ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। গাজার বিপদাপন্ন ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে মিশর যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সুস্পষ্ট করে বলেছেন, এই অঞ্চলের চলমান সংকটের মূল কারণ হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। বৈঠকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী শুকরি বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ইরান এবং মিশরের মধ্যেকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলে যে সমস্ত সমস্যা রয়েছে তা সমাধানের ক্ষেত্রেও ইরান মিশর সম্পর্ক অপরিহার্য। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী আশা করেছেন, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার পথ প্রশস্ত করবে। ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠারও প্রশংসা করেছেন সামে হাসান শুকরি। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আসন্ন হয়ে পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তাকে অপরিপক্ক বলে নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটার একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি না জেনেই বাইডেন এই মন্তব্য করেছেন। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, যুদ্ধবিরতির প্রধান বিষয়গুলো, বিশেষ করে গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের বিষয়টা এখনও স্পষ্ট হয়নি এবং এটা সম্ভাব্য চুক্তির পথে অন্তরায় হয়ে রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন সোমবার দাবি করেছিলেন, প্যারিস আলোচনা অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আগামী 4 মার্চের মধ্যে একটা যুদ্ধবিরতি চুক্তি হতে যাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে 40 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইসরায়েল। আর এই চুক্তির আওতায় 40 দিনের যুদ্ধবিরতি হতে পারে। ফ্রান্সের রাজধানী প্যারিসে দখলদার ইসরায়েল, আমেরিকা যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই পরিকল্পনার কথা জানা গিয়েছে। সম্ভাব্য চুক্তির আওতায় বাস্তুচ্যুত গাজার অধিবাসীদের ক্রমান্বয়ে উত্তর গাজায় ফিরতে দেওয়ার বিষয়ে রাজি হয়েছে দখলদার ইসরায়েল। কিন্তু হামাস বলছে, প্যারিস প্রস্তাবে তাদের প্রধান দাবিগুলো মানা হয়নি। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রধান দাবি সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা এবং গাজা উপত্যকা থেকে সমস্ত ইসরায়েলি সেনা প্রত্যাহার। এই সম্পর্কে লেবাননে হামাসের প্রতিনিধি ডক্টর আহমেদ আবদেল হাদি গতরাতে বলেছেন, ফিলিস্তিনিরা তাদের একটা দাবি থেকেও সরে আসবে না এবং প্যারিস প্রস্তাবে তাদের কোনো দাবি মানাই হয়নি। তিনি বলেছেন, ইহুদিবাদী শত্রু যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে পারেনি তা আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার নামে তাদের হাতে তা তুলে দেব না। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের আদ্দু শহর থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তর স্থানীয় গণমাধ্যম পিএসএমকে এই তথ্য নিশ্চিত করেছে। মালদ্বীপের আদ্দু শহরে অবস্থানরত ভারতীয় সেনাদের প্রতিস্থাপনের জন্য ভারতীয় বেসামরিক ক্রুদের দেশটাতে আগমনের বিষয়টাও নিশ্চিত করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে আদ্দু থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের সময়সূচি সঠিক সময় এবং সঠিক নিয়মেই এগোচ্ছে। এছাড়াও আদ্দু শহরে থাকা ভারতীয় একটা হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের জন্য ভারতে ফেরত পাঠানোর পরিকল্পনার কথাও জানিয়েছে মালদ্বীপের প্রতিরক্ষা দপ্তর। বুধবার হেলিকপ্টারটাকে বহনকারী একটা ভারতীয় জাহাজ মালদ্বীপে পৌঁছানোর কথা রয়েছে। মালদ্বীপে লামু অ্যাটলের কাঁধধুতে এবং হাধালু অ্যাটলের হানিধামুতে অবস্থানরত ভারতীয় সেনাদের প্রত্যাহারের বিষয়েও একই ধরনের আলোচনা হয়েছে। আগামী 10ই মের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে, মালদ্বীপের নাগরিকদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার জন্য মিত্র দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সম্পর্ক বাড়াতে বর্তমান সরকারের প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হয়েছে। ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় একটা লৌহ আকরিকের খনিতে ভয়াবহ ধসে প্রাণ হারিয়েছেন 4 জন শ্রমিক, যাদের মধ্যে 3 জন বাংলার বাসিন্দা। ঘটনাটা ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেল 3টে নাগাদ কিরণদুল থানা এলাকায়। জানা গিয়েছে, এনএমডিসির অধীনে থাকা ওই খনির 3 নম্বর স্ক্রিনিং প্ল্যান্টে কাজ চলাকালীন একটা বিরাট আকারের পাথরের চাই খসে পড়ে। সেই সময় ওই চত্বরে 14 জন শ্রমিক কাজ করছিলেন। পাথরের নিচে চাপা পড়ে তৎক্ষণাৎ মৃত্যু হয় 4 জনের। প্রত্যেকেই
বাংলার বাসিন্দা। জখম হয়েছেন আরও 2 জন শ্রমিক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। 2 জনের দেহ তখনই এবং বাকি 2 জনের দেহ পরে সন্ধ্যাবেলা উদ্ধার হয়। মৃতদের নাম তুষার বালা 49 বছর বয়স, বিট্টু বালা 26 বছর বয়স, নির্মল বালা 56 বছর বয়স এবং সন্তোষ দাস 29 বছর বয়স। মৃতদের মধ্যে সন্তোষ দাস বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। ঘটনায় দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। ঘটনাস্থলে খননের কাজ এখনো শুরু হয়নি। শাহজাহানকে নিয়ে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক মন্তব্য। বলেছেন, গতকাল রাতেই শাহজাহানকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা। 55 দিন ধরে অধরা সেই শেখ শাহজাহান, এবার তাকে নিয়েই বিস্ফোরক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেহ প্রকাশ করে তিনি লিখেছেন, গতকাল রাত 12টা থেকেই পুলিশ হেফাজতে রয়েছে পলাতক শেখ শাহজাহান। তিনি বুধবার সকালে সমাজ মাধ্যমে একটা পোস্ট করে জানিয়েছেন, শেখ শাহজাহান গতকাল রাত 12টা থেকে মমতা পুলিশের হেফাজতে রয়েছে। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, প্রভাবশালী মধ্যস্থতাকারীর মাধ্যমে পুলিশের সঙ্গে সমঝোতা করে শাহজাহান। তারপরেই তাকে বেরমজুড় 2 গ্রাম পঞ্চায়েত থেকে হেফাজতে নেওয়া হয়। বিজেপি বিধায়কের অভিযোগ, পুলিশের সঙ্গে শাহজাহানের চুক্তি হয়েছে। বিচার বিভাগীয় হেফাজতে থাকার সময় তার যথাযথ যত্ন নেওয়া হবে। জেলে থাকার সময় বিলাসবহুল সুবিধা দিতে হবে এবং তার সঙ্গে থাকবে একটা মোবাইল ফোন, যার মাধ্যমে সে ভার্চুয়ালি দল চালাতে পারে। উডবার্নে একটা বেডও তার জন্য ফাঁকা রাখা হবে, যাতে সে চাইলে সেখানে থাকতে পারে। এই সমগ্র বিষয়টা রাজ্যের বিরোধী দলনেতা নিজের সমাজ মাধ্যমে লিখেছেন। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, রবিবার সাফ জানিয়েছেন তিনি, শাহজাহানকে কোনোভাবেই আড়াল করছে না তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বুধবারেও উত্তপ্ত সন্দেশখালী, ঝুপখালী, বয়ারমারি এলাকাতেও উত্তেজনা ছড়িয়েছে। বুধবার গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় নেতাদের বিরুদ্ধে। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমাদের এখন প্রায় প্রতিদিনই একটা অভিযোগ শুনতে হয় যে নিউজ নির্ভীকের খবর নাকি অনেকের কাছে ঠিক মতো পৌঁছচ্ছে না। একদম ঠিক কথা, কিন্তু এর উত্তর আমরা কি দেব? এটা তো সম্পূর্ণ তো ইউটিউব আর ফেসবুকের নিজস্ব রেকমেন্ডেশনের ব্যাপার। তাই আমরা শুধু বলতে পারি যে সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভীক চ্যানেলের অনুষ্ঠান নিয়মিত দেখুন। অনিয়মিত দর্শকদের কাছে খুব কমই রেকমেন্ড করে ইউটিউব বা ফেসবুক। অতএব নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান নিয়মিত দেখুন, দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে। এরপরও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান, তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। ইউটিউবে ইংরাজিতে NEWSNIRVIK নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন। অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন। নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট 10টা গুরুত্বপূর্ণ খবর, আর কম বেশি রাত 10টায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মাঝে মধ্যে দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতি সহ নানা বিষয়ে ছোট বড় খবর এবং প্রতিবেদন। এছাড়াও অনিয়মিতভাবে থাকে আরও কিছু অনুষ্ঠান, আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং, মিছিল, সভা, সমাবেশ, এমনকি মেলা, খেলা, সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্নধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, সরাসরি সম্প্রচার। আপনিও ইচ্ছা করলে আপনার যে কোনো অনুষ্ঠান, তা সে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সংগঠন হোক বা যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনুষ্ঠান হোক, সেসবের লাইভ অনুষ্ঠান সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন। ভিডিওর সঙ্গে এবং ডেসক্রিপশন বক্সে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেওয়া থাকে, সেই ইমেইলে আমন্ত্রণ জানাতে পারেন। তাই বলবো, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন, নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন। পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।